ঠিক আছে? বেশ। আহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, মধুমিতা বলেছে আপনার কাছে, ঠিক ঠিক ঠিক, মধুমিতা। বেশ। তো আমরা বেসিক্যালি যেটা নিয়ে আজকে সেশনটা করব, সমাজ ও রাজনীতির তৃতীয় পর্ব। তো সেখানে আমরা এই কয়েকটা বিষয়কে আজকে আলোচনা করব। ঠিক আছে? কয়েকটা বিষয়, কয়েকটা বিষয় মানে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, মানে আমরা যেটাকে বলে থাকি মৌলিক অধিকার। বুঝতে পেরেছো? আমাদের সংবিধানের বেশ কয়েকটা মৌলিক অধিকার রয়েছে, সেই মৌলিক অধিকারগুলো নিয়ে আজ আমরা একটু আলোচনা করব। আমরা ফান্ডামেন্টাল ডিউটিস নিয়ে আলোচনা করব, অর্থাৎ মৌলিক কর্তব্য। আমরা ডিপিএসপি নিয়ে আলোচনা করব। অবশ্যই ডিপিএসপি ফুল ফর্ম একটু পরে বলে দেবো আমি। আমরা পার্লামেন্ট নিয়ে আলোচনা করবো, আই মিন সংসদ যেটাকে বলে থাকি। আমাদের তো ভারতবর্ষে তোমরা জানো দ্বিকক্ষ, আমাদের যে আইনসভা সেটা দ্বিকক্ষ বিশিষ্ট, যেটাকে আমরা ইংলিশ বলে থাকি বাই ক্যামেরাল লেজিসলেচার। কেন্দ্র সরকার হচ্ছে লোকসভা, আর রাজ্যে হচ্ছে যেটাকে আমরা বলে থাকি লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভা। হাইকোর্ট নিয়ে আলোচনা করব, সুপ্রিম কোর্ট নিয়ে আলোচনা করব, এবং ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টগুলো নিয়ে আলোচনা। অর্থাৎ আমাদের সংবিধানে যে সমস্ত গুরুত্বপূর্ণ সংশোধনীগুলো হয়েছে সেগুলোকে নিয়ে আমরা একটু আলোচনা। ঠিক আছে? তো এই কয়েকটা বিষয়, আজকে 7টা টপিক আমরা আমাদের আজকের এই ক্লাসে আলোচনা করব। এবং অ্যাজ ইউজুয়াল তোমরা জানো, আলোচনা করার সঙ্গে সঙ্গে আমাদের যেটা করি সেটা হচ্ছে একদম দেখো নোটসের আকারে আমি দিয়ে দিয়েছি, যা তোমরা একদম সুন্দর করে পড়ে ফেলতে পারো বা মনে রাখতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমে আছে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। দেখো মৌলিক অধিকারের প্রথম প্রথম অধিকারটা খুব ভালো করে একটু দেখবে। প্রথম অধিকারটাই বলা হচ্ছে সাম্যের অধিকার, আই মিন যেটাকে আমরা বলে থাকি রাইট টু ইকুয়ালিটি, সাম্যের অধিকার। ঠিক আছে? আহ, হ্যাঁ হ্যাঁ রিমি, এখানে যা পড়াচ্ছি মোটামুটি এটা তোমাদের পুরো আপার প্রাইমারি টেটের সিলেবাস ধরেই কিন্তু আমি করছি। ঠিক আছে? যে সিলেবাসটা আপাতত দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা বলে দিচ্ছে। তো সাম্যের অধিকার, রাইট টু ইকুয়ালিটি। এখন এই যে প্রথমে সাম্যের অধিকার যে পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই পয়েন্টটা কেন ইম্পর্টেন্ট? আমি যখন গতকাল তোমাদেরকে এই ইন্ডিয়ান পলিটির উপর ক্লাসটা করিয়েছিলাম, সেখানে আমরা কথা বলেছিলাম, তোমাদের মনে আছে আশা করি, যে যখন 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়, তখন ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছিল, ভারতকে বর্ণনা করা হয়েছিল কিভাবে না, ভারত রাষ্ট্র হচ্ছে একটি সার্বভৌম গণতান্ত্রিক, অর্থাৎ ডেমোক্রেটিক সভেরিয়ান অ্যান্ড রিপাবলিকান স্টেট হিসেবে, প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে। পরে 1976 সালে যখন ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় 42তম সংশোধনী এনে আনা হয়, এবং সেই সংশোধনী অনুযায়ী আরো ভারত রাষ্ট্রের সঙ্গে সমাজতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ এই টার্মগুলো ইউজ করা হয়। তো গতকাল আমি সমাজতান্ত্রিক কথা বলছিলাম, সমাজতান্ত্রিক মানে যেটাকে আমরা বলে থাকি সোশ্যালিস্ট কান্ট্রি। তো এই যে সোশ্যালিস্ট কান্ট্রি, সোশ্যালিজম যেটা আমরা বলি, সমাজতন্ত্র, এই সমাজতন্ত্রের মূল কথা, মাই ডিয়ার স্টুডেন্টস, এই সমাজতন্ত্রের মূল যে দাবিটা, সমাজতন্ত্রের মূল যে, মানে সমাজতন্ত্র বলতে কি বোঝাই, সমাজতন্ত্রের মূল সুরটাই হচ্ছে সামাজিকভাবে একটা রাষ্ট্রের মধ্যে সাম্য থাকে, মানে ইকুয়ালিটি থাকে, এবং সেটা সব ক্ষেত্রেই থাকে। আমার কথাটা যদি আমি আরেকটু সহজভাবে বলে দিই, ভারতবর্ষ সমাজতান্ত্রিক দেশ, এবং এখানে সবার কিন্তু সাম্যের অধিকার রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা মানুষ, সে যে কোনো জাতির হতে পারে, সে যে কোনো ধর্মের হতে পারে, সে যে কোনো বর্ণের হতে পারে, সে যে কোনো ভাষার হতে পারে, তার সংস্কৃতি আলাদা হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। দিনের শেষে কি তার একটাই পরিচয়, সে হচ্ছে ভারত। কি বললাম বুঝতে পেরেছ? এই যে রাইট টু ইকুয়ালিটি বা সাম্যের অধিকার, এই অধিকারটা, এই মৌলিক অধিকারটা আসলে আমাদের ভারতবর্ষ যে সমাজতান্ত্রিক দেশ, সেই সমাজতান্ত্রিক ভাবনাটার কিন্তু হচ্ছে একটা প্রতীক। ক্লিয়ার? আচ্ছা, আমার সাউন্ডে প্রবলেম হচ্ছে?
বলছি আমার সাউন্ডে প্রবলেম হচ্ছে? হ্যালো, বলছি আমার সাউন্ডে কি কোনো ইস্যু হচ্ছে? না স্যার, ওকে। তাহলে যে বিষয়টার কথা বলছিলাম সেটা হচ্ছে কি না, এটা আর্টিকেল, ওটা অনুচ্ছেদ ছিল। ওটা অনুচ্ছেদ ছিল, তুমি যে প্রশ্ন করেছো ওটা অনুচ্ছেদ ছিল, এটা আর্টিকেলের মধ্যে রয়েছে। ধারা, আর্টিকেল মানে ধারা, আর অনুচ্ছেদ মানে শিডিউল। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো দুপুরবেলা হচ্ছে, ঠিক আছে। তাহলে আবার সাম্যের অধিকার ব্যাপারটা কি? তোমরা যদি ভারতবর্ষের ইতিহাস পড়ো, আমাদের প্রাচীন ভারতের ইতিহাস যদি পড়ো, তাহলে সেখানে প্রাচীন ভারতের ইতিহাস কেন, মানে প্রাচীন ভারতের ইতিহাস থেকে কিন্তু ভারতবর্ষে জাতিভেদ প্রথার একটা সিস্টেম ছিল। ভারতের ইতিহাসের যত ইভলভিং ঘটেছে, মানে ভারতের ইতিহাস আস্তে 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 সময়ের সঙ্গে সঙ্গে যত সামনের দিকে এগিয়ে গেছে, যখন ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠা হলো, তখনও কিন্তু এই জাতিভেদ প্রথা ছিল। এমনকি যখন ইংরেজরা ভারতবর্ষে এলো এবং ইংরেজ শাসন ব্যবস্থা প্রবর্তিত হলো, তখনও কিন্তু জাতিগত বৈষম্য তো ছিলই, তার সঙ্গে অর্থনৈতিক বৈষম্য, সামাজিক বৈষম্য, সাংস্কৃতিক বৈষম্য ছিল। তাই যখন ভারতবর্ষ স্বাধীন হলো, তখন থেকে কিন্তু সংবিধান প্রণেতাদের একটা বিষয় মনে হয়েছিল, এই যে বৈষম্য রয়েছে, ঠিক আছে, এই যে বৈষম্য, তোমরা যদি ক্লাসের মাঝখানে এত কমেন্ট করো, আমি কিন্তু সবার কমেন্ট দেখতে পারবো, ঠিক আছে? প্লিজ একটু মন দিয়ে ক্লাসটা শুনবে, তারপর আমি ক্লাসের লাস্টে মিনিট 5 সময় দেবো, তখন তোমরা প্রশ্ন করবে, বা আমি তো প্রত্যেকটা পড়ানোর পর টপিক করার পর প্রশ্ন। তোমরা সবাই মিলে যদি এত র্যান্ডমলি কমেন্ট করা, বলবে স্যার আমরা কমেন্ট পড়ছি, একটু পড়াতে দাও কাইন্ডলি। তো যে কথাটা বলছিলাম, তো এই যে বৈষম্যগুলোকে ঘোচানোর জন্যই এই সাম্যের অধিকারটা নিয়ে আসা। অর্থাৎ তুমি ভারতীয় হিসেবে, তুমি ভারতীয়, তোমার দিনের শেষে গিয়ে পরিচয় তোমার ভারতীয়, তুমি কোন জাতি, তুমি কোন ধর্ম, তুমি কোন বর্ণের লোক, তুমি কোন সংস্কৃতির লোক, তুমি কোন ভাষায় কথা বলো, এটা কিন্তু আমাদের এই সাম্যের অধিকার কিন্তু এটাকে পুরোপুরি ডিসকার্ডেড করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। কি বললাম বুঝতে পেরেছো? সাম্যের অধিকার মানে ভারতবর্ষের যে ভৌগোলিক সীমানা, সেই ভৌগোলিক সীমানার মধ্যে যে সমস্ত ভারতীয়রা বাস করে বা যে সমস্ত লোকজন বাস করে, সবার কিন্তু একটা অধিকার রয়েছে, একটাই অধিকার রয়েছে, সেটা হচ্ছে সাম্যের অধিকার। অর্থাৎ কোথাও কোনো জায়গায় যে তুমি উচ্চ বর্ণের লোক, তুমি নিম্ন বর্ণের লোক, তুমি ধনী, তুমি অর্থনৈতিক দিক থেকে ভীষণ ধনী, তুমি অর্থনৈতিক দিক থেকে গরিব, তুমি মধ্যবিত্ত, না। অর্থাৎ এই জাতীয় কিন্তু কোনো বৈষম্য থাকবে না, অন্তত ভারত রাষ্ট্রের চোখে। কি বললাম বুঝতে পেরেছো? এটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, এবং এটা রয়েছে কততম আর্টিকেলে? 14 থেকে 18তম আর্টিকেলটাই রয়েছে। 14, 15, 16, 17, 18 এই আর্টিকেলের মধ্যে সাম্যের অধিকারটা কিন্তু রয়েছে। ক্লিয়ার? এবার আসো যেটা রাইট টু ফ্রিডম, অর্থাৎ আমরা যেটা বলি স্বাধীনতার অধিকার। এই স্বাধীনতা অধিকারটা মানে কি? স্বাধীনভাবে ভারতের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটি নাগরিক, মানে কন্যাকুমারী থেকে আন্দামান, ওদিকে কাশ্মীর থেকে কোহিমা, এই ভারত রাষ্ট্রের ভেতর থাকা প্রত্যেকটি মানুষের, যারা ভারতীয়, তাদের রাইট টু ফ্রিডম রয়েছে, স্বাধীনতার অধিকার রয়েছে। তারা স্বাধীনভাবে বেঁচে থাকতে, তারা কিন্তু কারোর অধীনে থাকবে। কি বললাম বুঝতে পেরেছো? তারা কিন্তু কারোর অধীনে থাকবে না। কারোর অধীনে মানে কি? আমাদের সংবিধান কিন্তু পরিষ্কার বলছে যে তুমি কিন্তু কাউকে, কোনো ব্যক্তিকে তুমি তোমার সাবঅর্ডিনেট করতে পারো। কি বললাম বুঝতে পেরেছো? যেটা ইংরেজ আমলে হতো, বা প্রাচীনকালে সামন্ততান্ত্রিক যে ব্যবস্থাটা ছিল, সেখানে সামন্ত প্রভু থাকতেন, প্রভুর অধীনে তার কর্ম, মানে তার দাসরা থাকতেন না। এখানে প্রত্যেকটি মানুষ, ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ জন্মগতভাবে স্বাধীন। তার স্বাধীনতাকে কিন্তু কেউ হরণ করতে, কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান কিন্তু হরণ করতে পারবে না। এটা হচ্ছে স্বাধীনতা। মৌলিক অধিকারের মধ্যে থার্ড পার্ট যেটা যাব, সেটা হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। সমস্ত রকমের শোষণ, তোমাকে যদি কেউ সাংস্কৃতিকভাবে শোষণ করে, তোমাকে যদি কেউ তোমার ধর্মীয়ভাবে শোষণ করে,
তোমাকে যদি কেউ অর্থনৈতিকভাবে শোষণ করে, কি বললাম বুঝতে পেরেছো? তোমাকে যদি কেউ সার্বিকভাবে এক্সপ্লয়েট করার চেষ্টা করে, আমাদের সংবিধান কিন্তু তার বিরুদ্ধে মানে তাকে এটা কিন্তু সম্পূর্ণভাবে বাতিল করছে যে না, তুমি কাউকে শোষণ করতে পারো। যদিও এগুলো হয়তো সংবিধানের কথা, কিন্তু তোমরা মোটামুটি খুব ভালো করেই জানো যে আমাদের দেশে সংবিধানে মৌলিক অধিকার থাকলেও মৌলিক অধিকার কতখানি মৌলিক অধিকার ঠিকঠাকভাবে অনুসরণ করা হয় আমাদের দেশে, সেটা নিয়ে তো একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন আছে। যাই হোক, আমরা সেটা নিয়ে যাব না, সেটা একটা কন্ট্রোভার্সিয়াল জায়গা। কিন্তু রাইট এগেন্স্ট এক্সপ্লয়টেশন, অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান, ধরা যাক তুমি বাংলা ভাষায় কথা বলো, তুমি যদি একটা অন্য স্টেটে যাও, তোমার কিন্তু অধিকার সম্পূর্ণভাবে রয়েছে যে তোমার নিজের পরিচয়টা দেওয়া যে আমি বাঙালি, আমি বাংলা ভাষায় কথা বলি। এবং সেই অঞ্চলের মানুষ কিন্তু, তুমি যদি সেখানে থাকো কর্মসূত্রে, সেই অঞ্চলের মানুষ কিন্তু তোমার কোনোভাবেই যে তুমি তাদের থেকে সংস্কৃতিগত তার ফারাক রয়েছে, তোমার সঙ্গে তাদের একটা কালচারাল ডিস্টেন্স রয়েছে, তার একটা ভাষাগত ফারাক রয়েছে, সেটা ওর থাকতেই পারে। কিন্তু সে এটা তোমাকে বলতে পারবে না যে তুমি বাংলা থেকে এসেছো বলে আমি তোমাকে এখানে কাজ দিতে পারবো। যদি এটা সে করে, তাহলে সেটা কিন্তু সে সাংস্কৃতিক শোষণ করছে। আই মিন, যেটাকে আমরা বলতে পারি যে আহ, আহ, সে কিন্তু এই সংবিধানের মৌলিক অধিকারকে সে কিন্তু লঙ্ঘন করছে, কালচারাল এক্সপ্লয়টেশন করছে। এবার আসো, সংবিধানের চতুর্থ যে মৌলিক অধিকারটা রয়েছে তার নাম হলো ধর্মীয় স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান। আমাদের দেশের প্রত্যেকটি মানুষ, তারা যে ধর্মীয় মানে তারা যে ধর্মীয় পরিচিতির হন না কেন, প্রত্যেকটি জনজাতির, প্রত্যেকটি ধর্মীয় যে সংঘ বা প্রত্যেকটি যে ধর্মীয় ধর্মীয় যে বিলিভ রয়েছে, অর্থাৎ ধর্মীয় যে বিশ্বাস, সে ধর্মীয় বিশ্বাসের মানুষের কিন্তু তাদের যে স্বাধীনতা, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, ধর্মীয় স্বাধীনতার কিন্তু অধিকার আছে। অর্থাৎ তুমি যে ধর্মেরই হও না কেন, তুমি কিন্তু তোমার ধর্মের, তুমি প্রথমত তুমি কেউ তোমার ধর্ম বিশ্বাসে আঘাত করতে পারবে না, নাম্বার ওয়ান। আর নাম্বার টু যেটা হচ্ছে, তোমার যে ধর্মীয় স্বাধীনতা, তুমি নিজের মতো করে ধর্মচারণ কিন্তু করতে পারবে। অর্থাৎ রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, এই মৌলিক অধিকারগুলো তোমাদের কিন্তু খুব ভালো করে মনে রাখবে। তার সঙ্গে হচ্ছে কি, সংস্কৃতি অ্যান্ড শিক্ষা বিষয়ক অধিকার, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, অর্থাৎ প্রত্যেকটি ভারতবর্ষের মানুষের তার কিন্তু কালচারাল যে রাইট, সে কালচারাল রাইট কিন্তু পালন করার অধিকার আছে। তাই বাংলা, বাংলা এটা বাঙালিদের জায়গা, মানে হিসেব করলেও দেখা যেতে পারে এখানে বাঙালিরা থাকে সংখ্যাধিক্য। কিন্তু তোমরা দেখেছো গত পরশুদিন ছট পুজো হয়েছে। এই ছট পুজো হচ্ছে কিন্তু যারা বিহার অঞ্চলে থাকে, মূলত যারা বিহারি আমরা যাদেরকে বলি, তাদের এটা উৎসব। কিন্তু বাংলায় থেকেও তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের এই উৎসব পালন করতে পেরেছে, কারণ এটাই হচ্ছে আমাদের মূল সংবিধান কর্তৃক মৌলিক অধিকার, এটা রক্ষা কবচ। ঠিক একইভাবে যে সমস্ত বাঙালিরা দক্ষিণ ভারতে থাকে, যে সমস্ত বাঙালিরা কর্মসূত্রে বিহারে থাকে, উত্তর ভারতে থাকে, উত্তর পূর্ব ভারতে থাকে, বা পূর্ব ভারতে থাকে, পশ্চিম ভারতে থাকে, তারাও কিন্তু তাদের মতো করে তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো কিন্তু করে। অর্থাৎ যে বাঙালি, তোমার হচ্ছে যে বাঙালি হায়দ্রাবাদে থাকে, যখন দুর্গাপুজো হয় সে কিন্তু সেখানে দুর্গাপুজো করে। যে বাঙালি বলতে পারো যে তোমার আমাদের উত্তরপ্রদেশে থাকে, সেও কিন্তু দুর্গাপুজো করতে পারে। অর্থাৎ ভারতের প্রত্যেকটি মানুষের প্রদেশ ভিন্ন হতে পারে, কিন্তু তার যে ধর্মীয় বা সাংস্কৃতিক যে অধিকার, সেটা পালন করার মৌলিক সেটা পালন করার অধিকার কিন্তু আমাদের সংবিধান দিয়েছে। এটা হচ্ছে আমাদের একটা বিরাট বড় রক্ষা কবচ। আর লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কি, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। এটাকে খুব কড়া বাংলা, ঠিক আছে? হ্যাঁ, অনেক বেঙ্গলিরা করে, হ্যাঁ একদমই তাই। আমি বলে দিচ্ছি স্বামী, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। তো রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ, অর্থাৎ তোমাকে সংবিধান যেভাবে রচিত হয়েছে, এই লাইনটা লাস্টের মৌলিক অধিকারটা খুব ইম্পর্টেন্ট। সংবিধান যেভাবে রচিত হয়েছে, সংবিধানে যে সমস্ত ধারা বা আর্টিকেলস গুলোর কথা বলা হয়েছে, আমরা প্রত্যেকটি ভারতের নাগরিক খুব সচেতনভাবে আমরা কিন্তু সংবিধানকে লঙ্ঘন করতে পারি। ভারতবর্ষের যে শাসনতন্ত্র, সেখানে কেন্দ্রীয় সরকার আছে, রাজ্য সরকার আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, দ্যাটস অল। কিন্তু দিনের শেষে গিয়ে এই ভারত রাষ্ট্রের যে রাষ্ট্রীয় প্রশাসন, সে রাষ্ট্রীয় প্রশাসনের সর্বোচ্চ বস, সর্বোচ্চ বসকে জানো, আমাদের কনস্টিটিউশন।
সর্বোচ্চ বস হচ্ছে আমাদের সংবিধান বা কনস্টিটিউশন। এই কনস্টিটিউশনকে, এই সংবিধানকে সমালোচনা করা বা সংবিধানকে এড়িয়ে কোনো কাজ করা আমাদের ভারতবর্ষের কোনো ব্যক্তি তো ছেড়ে দেয়, এমনকি কেন্দ্রীয় সরকারের কোনো। ইয়াস, সংবিধান হচ্ছে কিন্তু না। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে এটা হচ্ছে আমাদের সংবিধানের মৌলিক অধিকার। এবার এই মৌলিক অধিকারগুলো কোন কোন আর্টিকেলসে রয়েছে? 14 থেকে 18 নম্বর আর্টিকেলসের মধ্যে রাইট টু ইকুয়ালিটি রয়েছে। 19 থেকে 22 নম্বরের ভেতর আর্টিকেল 19 থেকে 22-এর মধ্যে রয়েছে স্বাধীনতার অধিকার। শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24 নম্বর ধারায় রয়েছে আর্টিকেলসে। 25 থেকে 28 নম্বর ধারায় রয়েছে তোমার ধর্মীয় স্বাধীনতার অধিকার। সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার যেটা রয়েছে 29 থেকে 30 নম্বর ধারায়। আর শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সেটা 32 থেকে 35 নম্বর ধারায়। ধারাগুলো ততটা গুরুত্বপূর্ণ না হলেও এই যে মৌলিক অধিকারগুলো আমি বললাম, এই মৌলিক অধিকারগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। অনেক সময় পরীক্ষায়, অনেক সময় কেন বেশিরভাগ সময় মৌলিক অধিকার থেকে প্রশ্ন দেয়, বুঝতে পেরেছো? এবং দিয়ে দেয় যে এই 4টে অধিকার দিয়ে বলে এদের মধ্যে কোনটা সংবিধান স্বীকৃত মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। ঠিক সেই জন্য যে মৌলিক অধিকারগুলোর কথা এখানে বলা হয়েছে সেগুলো একটু পারলে তোমরা কাইন্ডলি একটু মনে রেখো, ঠিক আছে? ধারাগুলো তার সঙ্গে একটু দেখতে পারো, কিন্তু মৌলিক অধিকার যেগুলো বললাম সেগুলো কিন্তু খুব ভালো করে তোমরা একটু ঠিক দেখো, দেখবে। এবার এই যে দেখো, এবার আমি ইন ডিটেলসে দিয়েছি সাম্যের অধিকার। 14 থেকে 18 নম্বর ধারা। একজন প্রশ্ন করেছে ধারা আর অনুচ্ছেদের মধ্যে পার্থক্য। শর্মিলা, শর্মিলা, অনুচ্ছেদ মানে হচ্ছে এক একটা কি বলবো উপ একক, যেটাকে বলে সাব টপিক। ঠিক আছে? টপিক মানে যেটাকে আমরা বলে থাকি তোমার হচ্ছে যে আমাদের টপিক মানে যেটাকে আমরা বলে থাকি, যেটাকে বলি যে বিষয়বস্তু। আর বিষয়বস্তুর ভেতর উপ একক যেটাকে বলা হয় সেটা হচ্ছে তোমার হচ্ছে এই সেটা আমরা উপ একক মানে হচ্ছে এটা অনুচ্ছেদ। আর আর্টিকেল মানে হচ্ছে প্রত্যেকটা অনুচ্ছেদের ভেতর আর্টিকেলগুলোকে ইনক্লুড করা হচ্ছে। এই যে ধরো এই যে সাম্যের অধিকারের কথা বলছি, আইনের দৃষ্টিতে সাম্য, এটা কত নম্বর আর্টিকেলে? 14 নম্বর আর্টিকেলে দেওয়া আছে আইনের দৃষ্টিতে সাম্য। ক্লিয়ার? তাহলে শর্মিলা, তুমি যে প্রশ্ন করেছো আশা করি, ঠিক আছে? শর্মিলা, না না ভাই ওরকম বলো না ভাই, ঠিক আছে? তো শর্মিলা, আশা করি আমি তোমাকে এটা বোঝাতে পেরেছি, ঠিক আছে? বেশ। তো এবার দেখো 14 থেকে 18 নম্বর ধারা। 14 নম্বর ধারায় কি বলা হয়েছে? 14 নম্বর ধারায় বলা হয়েছে আইনের দৃষ্টিতে সাম্য। তোমরা দেখেছো এই যে আইনের দৃষ্টিতে সাম্য মানে আইনের চোখে সকলের সমান। তোমরা দেখেছো একটা আমাদের সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বা যদি কোনো লোয়ার কোর্টেও যাও, দেখবে একজন মহিলা যার চোখটা বন্ধ করা রয়েছে, তার হাতে একটা দাড়ি পাল্লা রয়েছে। আশা করি এই ছবিটা সবাই দেখেছো। এবার এটা দেখেছো বলতো? মানে কি? মানে দাড়ি পাল্লা নেই রয়েছে যাতে সে কাউকে দেখতে পাচ্ছে না, আইনের চোখে সবাই সবাই সমান। এটা 14 নম্বর ধারায় বলা হয়েছে। যদিও এটা কতখানি বাস্তবসম্মত এই নিয়ে তো প্রশ্ন থেকেই যায়, ঠিক আছে? 15 নম্বর ধারা, বৈষম্যের ওপর নিষেধাজ্ঞা, যে কথাটা আমি তোমাদেরকে আগে আজকের ক্লাসে বলেছি। 16 নম্বর ধারায় যেটা রয়েছে সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে সমস্ত নাগরিকদের সমান অধিকার, এই সাম্যের অধিকারের মধ্যে কিন্তু পড়ছে, ঠিক আছে? এবার পরে যদি ধরো পার্থ চট্টোপাধ্যায়ের মতো কেউ যদি কেলেঙ্কারি করে বলে সেটা অন্য কথা, ঠিক আছে? বলে তাহলে তো স্যার এখানে সংবিধান, তাহলে স্যার সংবিধান তো এখানে লঙ্ঘিত হলো স্যার, তাহলে স্যার কি হবে? কি আর হবে? ঠিক আছে, কিছুই হবে না। আর 17 নম্বর ধারা যেটা রয়েছে অস্পৃশ্যতার বিরুদ্ধে, কোনো রকম কোনো অস্পৃশ্যতা দেখানো চলবে। কিন্তু এই যে জিনিসগুলো বলছি অস্পৃশ্যতার বিলুপ্তি এখনো আছে, এই অস্পৃশ্যতা এখনো বহাল তবিয়তে ভারতবর্ষে বিভিন্ন জায়গা আছে, ইভেন বাংলাতেই আছে। কিন্তু এটা আমাদের সংবিধান বিরোধী। আনটাচেবিলিটি, তুমি ওই জাতের লোক বলে আমি তোমার হাতে খাবো না, জল খাবো না। তুমি ওই জাতের লোক বলে তুমি একই সঙ্গে উচ্চ বর্ণের মানুষদের সঙ্গে একই পংক্তিতে খেতে বুঝতে পারবে না। এগুলো কিন্তু পুরোপুরি ভারতবর্ষ থেকে এখনো বিলুপ্ত হয়ে যায়নি, আছে। যাই হোক, অস্পৃশ্যতায় কিন্তু সংবিধানের সাম্যের অধিকারের মধ্যে বলা আছে, সেটা কিন্তু পুরোপুরি বিলুপ্তি করা। আর 18 নম্বর আছে খেতাব নিষিদ্ধ করা। খেতাব মানে আগেকার দিনে যারা জমিদার ছিল তারা মারাত্মক মারাত্মক সব খেতাব বা উপাধি গ্রহণ করত। রায় বাহাদুর, রাজ বাহাদুর, ঠিক আছে, বা শ্রী মহারাজা, এই জাতীয় খেতাব তুমি গ্রহণ করতে, কেন গ্রহণ করতে পারবে না? রায় বাহাদুর, রাজ বাহাদুর, মহারাজ এগুলো বলা মানেই তুমি নিজেকে একটা সামন্ততান্ত্রিক মানসিকতার জায়গায় নিয়ে যাচ্ছ, যেটা কিন্তু সংবিধান বিরোধী, সংবিধানের সাম্যের অধিকারে। খেতাব নিষিদ্ধকরণ এটাও কিন্তু সাম্যের অধিকারের মধ্যে রয়েছে। 14 থেকে 18 নম্বর ধারায় দেখে নিতে হবে। এবার ধরো পরীক্ষায় এই ধারাগুলো তোমাদের পড়তে হবে, এই যে ধারাগুলো আছে এবং এই ধারাগুলোতে কোনটাতে কি সাম্যের অধিকারের কথা বলে পড়তে হবে। কেন পড়তে হবে তোমাদের বলে দিচ্ছি। এই কারণে পড়তে হবে কারণ অনেক সময় দিয়ে দেয় যে এদের মধ্যে কোন ধারাটি সাম্যের অধিকারের মধ্যে পড়ে না, বা এদের মধ্যে কোন ধারাটি সাম্যের অধিকারের মধ্যে পড়ে। কি বললাম বুঝতে পেরেছো? তাই জন্য এই যে আইনের দৃষ্টিতে সাম্য, বৈষম্যের উপর নিষেধাজ্ঞা, সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে সমস্ত নাগরিকদের সমানাধিকার, অস্পৃশ্যতার বিলুপ্তি, খেতাব নিষিদ্ধকরণ, এগুলো একটু তোমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে? নেক্সট, স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকারে কি বলা হয়েছে?
স্বাধীনতার অধিকারে বেসিক্যালি 19 নম্বর যে ধারাটা রয়েছে আমাদের আর্টিকেল, সেখানে কিন্তু মোট 6 রকমের অধিকারের কথা বলা হচ্ছে। এক, আমাদের সবার অধিকার রয়েছে বাক স্বাধীনতা। এই স্বাধীনতার মধ্যে কিন্তু বাক স্বাধীনতা পড়ছে, বা মতামত প্রকাশের অধিকার কিন্তু রয়েছে। হ্যাঁ, আমরা চাইলে সমালোচনা করতেই পারি, আমরা চাইলে রাষ্ট্রকে সমালোচনা করতে পারি, আমরা চাইলে রাষ্ট্রের শাসন ব্যবস্থার দিকে আঙুল তুলে কথা বলতে পারি। আমাদের ভারতবর্ষে আছে, আমরা কিন্তু চীন নই, আমরা কিন্তু চীন বা উত্তর কোরিয়া নই, যেখানে যদি তুমি রাষ্ট্রের নীতি নিয়ে সমালোচনা করতে যাও, তোমায় তোমায় কিন্তু তোমায় কিন্তু কারাদণ্ড ভোগ করবে। না, আমাদের দেশে আমরা কিন্তু সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্টলি বাক প্রকাশ করতে পারি, মতামত প্রকাশ করতে পারি, এবং একই সঙ্গে আমরা কিন্তু কি করতে পারি, শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে আমরা সমবেত হতে পারি। তোমরা জানো তোমাদের এসএলএসটিতে, এই যে এসএলএসটি পরীক্ষা এখানে অনেকেই দিয়েছো, ঠিক আছে, তো এসএলএসটিতে সিট বাড়ানো হয়, আর তাই জন্য আজকে একটা আন্দোলন ছিল। তো সেই আন্দোলন করার অধিকার ভারতীয়দের আছে, ঠিক আছে, তবে হ্যাঁ, সেটা শান্তিপূর্ণ। মাওবাদীরা যে আন্দোলনটা করে সেটা কিন্তু সশস্ত্র আন্দোলন, এটা কিন্তু সংবিধান, এটা কিন্তু সংবিধানপন্থী নয়, এটা কিন্তু সংবিধানের পরিপন্থী বা সংবিধান বিরোধী, কারণ তারা সশস্ত্রভাবে আন্দোলন করে। না, তুমি শান্তিপূর্ণভাবে এবং সম্পূর্ণ নিরস্ত্রভাবে, ঠিক আছে, তো আন্দোলন করার অধিকার কিন্তু রয়েছে। হ্যাঁ, এবার পুলিশ যদি পেটাই, সেটা নিয়ে তো কিছু বলার নেই, ঠিক আছে। সমিতি বা ইউনিয়ন গঠন করতে পারো, মানে তুমি যেখানে চাকরি করছো, তুমি যেখানে কাজ করছো, তুমি তোমার দাবি দেওয়া, তোমার যাতে অধিকার সুরক্ষিত হয় তার জন্য তুমি কিন্তু সমিতি বা বা ইউনিয়ন তৈরি করতে পারো। ভারতের সর্বত্র, যে কথা আমি বললাম, স্বাধীনতা অধিকার মানে কি, সর্বত্র তুমি তোমার যা অধিকার, তুমি বাংলার লোক হয়ে তুমি কিন্তু কাশ্মীর যেতে পারো, তুমি কন্যাকুমারী যেতে পারো, বা ভারতের যে কোনো জায়গায় তুমি যেতে পারো, থাকতেও পারো। এই যে দেখো 5 নাম মধ্যে দিয়েছি যে ভারত ভূখণ্ডের যে কোনো অংশে থাকা বা বসবাসের অধিকার। আর একই সঙ্গে তুমি যে জাতিরই লোক হও না কেন, তুমি যে কোনো ধরনের বৃত্তি, তুমি যে কোনো ধরনের পেশা, বা তুমি যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করার কিন্তু অধিকার রয়েছে। ক্লিয়ার? তাহলে সেটা হচ্ছে ফাইন, যা সমস্ত কমেন্ট করছে না, দেখে হাসিও পাচ্ছে। তো তার মানে দেখো লাস্টের যে পয়েন্টটা, সেটা হচ্ছে কি, আমাদের প্রাচীন ভারত থেকে একটা ট্র্যাডিশন ছিল। আমাদের সমাজ ব্যবস্থা প্রাচীনকালে 4টে ভাগে, সমাজ ব্যবস্থার 4টে ভাগ ছিল। সবার উপরে ছিল ব্রাহ্মণ, তারপরে ছিল ক্ষত্রিয়, তারপরে ছিল বৈশ্য, সবার শেষে শূদ্র। এবং সেখানে পরিষ্কার বলা হয়েছে যে ব্রাহ্মণের কাজ ক্ষত্রিয় গ্রহণ করতে পারবে, ক্ষত্রিয় কাজ বৈশ্য গ্রহণ করতে পারবে, শূদ্রতার কারো কাজই গ্রহণ করতে পারবে। সংবিধান যখন প্রণীত হলো, সেখানে কিন্তু বলা হলো যে না, একজন ব্রাহ্মণ সে চাইলে শূদ্রের বৃত্তি গ্রহণ করতে পারে, আবার যদি শূদ্র সে চাইলে ব্রাহ্মণের বৃত্তিও কিন্তু গ্রহণ করতে পারে। কিন্তু শূদ্রর বাড়ির ছেলে মেয়ে, সেও কিন্তু ব্রাহ্মণ ছেলে মেয়ের সঙ্গে একই স্কুলে, একই ক্লাসে, একই শ্রেণীকক্ষে বসে সে কিন্তু পড়াশোনা করবে। সো দিস ইজ ওয়াই, তুমি যে কোনো বৃত্তিরই হও না কেন, তুমি যে কোনো পেশারই হও না কেন, তুমি কিন্তু তোমার যে জাতি হোক না কেন, যে ধর্মই হোক না কেন, যে বর্ণই হোক না কেন, তুমি কিন্তু সমস্ত রকমের বৃত্তি, পেশা বা বাণিজ্য অধিকার তোমার থাকবে, রাইট? আর তাহলে এটা 19 নম্বরের মধ্যে সংবিধানের স্বাধীনতার এই 6টা ধারা রয়েছে। তারপর দেখো 20 নম্বর ধারায় কি বলা হচ্ছে, এই ঘটনাগুলোর প্রেক্ষিতে এই যে 6টা যে ধারা বললাম স্বাধীনতার অধিকার, এই 6টা স্বাধীনতার অধিকার রক্ষা করতে গিয়ে যদি তোমাকে রাষ্ট্র অন্যায়ভাবে তোমাকে দোষী সাব্যস্ত করে, তোমাকে শাস্তি দেয়, সংবিধানের এই 19 থেকে 22 নম্বর ধারা তোমার কিন্তু রক্ষা কবচ। কি বললাম বুঝতে পেরেছো? এবং একই সঙ্গে 21 নম্বর ধারায় বলা হচ্ছে, রাষ্ট্র কোনোভাবেই তোমার জীবন বা তোমার ব্যক্তিগত স্বাধীনতার অধিকারকে হরণ করতে পারে। তুমি জীবনে কিভাবে বাঁচবে, তুমি জীবনে কিভাবে বাঁচবে, তোমার জীবনে বাঁচার শর্তটা তুমি তোমার মতো করে ঠিক, কি বললাম বুঝতে পেরেছো তো? তোমার জীবনের বাঁচার শর্তটা তুমি তোমার মতো করে ঠিক করবে। তোমার ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে যে তুমি তোমার জীবনটা কিভাবে পরিচালনা করবে। সেখানে যদি এসে কেউ নাক গলায়, সেখানে যদি এসে তোমাকে কেউ বলে যে না, তুমি এইভাবে জীবন পরিচালনা করতে পারবে না, তোমাকে সমাজচ্যুত করা হলো, মনে রাখবে আমাদের সংবিধানের রক্ষা কবচ কিন্তু দেওয়া আছে 19 থেকে 22 নম্বর। তুমি চাইলেই, তুমি যে বর্ণ থেকে বিলং করো, তুমি সেই বর্ণের না হয়েও তথাকথিত তুমি অন্য বর্ণের মানুষকে বিয়ে করতে পারলে তুমি শান্তিতে জীবনযাপন করতে পারো। তাতে যদি বলে তোমাকে সমাজ বলে সমাজচ্যুত করা হলো, তুমি কিন্তু সংবিধানের 19 থেকে 22 নম্বর, এই 21 নম্বর ধারায় তোমার কিন্তু হচ্ছে রক্ষা কবচ। 22 নম্বর ধারা যেটা রয়েছে, সেখানে হচ্ছে গ্রেপ্তারি এবং আটক হওয়াতে কথা বুঝি বললাম যে রাষ্ট্র যদি তোমাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে, এই যে যখন আন্দোলন করতে যায়, পুলিশ যখন ধরে নিয়ে যায়, তোমরা দেখেছো, বিশেষ করে এই আমাদের পশ্চিমবঙ্গে তো এখন আন্দোলন মানে একটা আমাদের অপোজিশন পার্টি যেগুলো রয়েছে, অর্থাৎ বিরোধী দলরা আন্দোলন কম করে, পরীক্ষার্থীরাই কিন্তু বেশি আন্দোলন করে। অথচ করা উচিত কাদের, যারা আমাদের অপোজিশনে রয়েছে। তো এই যে পরীক্ষার্থীরা আন্দোলন করে, দেখবে তোমরা দেখবে যে পুলিশ কি করে, যারা আন্দোলনটাকে সামনে থেকে লিড করে তাদেরকে পুলিশ ধরে নিয়ে গিয়ে আটক করে, এবং তারপর দেখবে সন্ধ্যাবেলা পুলিশ ছেড়ে দেয়। তো যারা যে আইনজীবীরা ওই আন্দোলনের নেতৃত্বতে যখন পুলিশ গ্রেপ্তার করে তাকে ছাড়াতে যায়, তখন তারা কিন্তু সংবিধানে এই 22 নম্বর ধারাটাই কিন্তু উল্লেখ, সংবিধানে 22 নম্বর ধারায় বলা আছে
যে যেহেতু ওই ব্যক্তি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ সম্পূর্ণ আনআর্মড হয়ে সম্পূর্ণ নিরস্ত্রভাবে সে আন্দোলন করেছে, তাই তাকে কিন্তু গ্রেপ্তারি আপনি আটক করতে পারেন। ক্লিয়ার? তার স্বাধীনতা অধিকারটা আশা করি বুঝতে পেরেছো। এবার আসো শোষণের অধিকার। শোষণের অধিকার মানে কি বলতো? 23 নম্বর 24 নম্বর ধারায়, 23 নম্বর ধারাতে শোষণের অধিকারের পক্ষে বলা হচ্ছে যেটা, যে ওই যে বললাম মানুষ কেনা বেচা, মানে দাস ব্যবসা করা যাবে না। দাস ব্যবসা করা যাবে না, বেগার শ্রম, এই বেগার শ্রম কিন্তু করা যাবে না। এবার তোমরা বলে স্যার বেগার শ্রমের ব্যাপারটা কি একটু বলে দিন। দেখো আমাদের ভারতবর্ষে স্বাধীনতার আগে পর্যন্ত এই বেগার প্রথা কিন্তু প্রচলিত ছিল। তুমি সামন্ত প্রভু, তুমি সামন্ত প্রভু, তোমার অধীনে অনেক লোক কাজ করে, তোমার তারা সাবঅর্ডিনেট, তুমি তাদেরকে ঋণ দিয়েছো, সেই ঋণ মেটাতে পারছে না, তুমি বলে ঠিক আছে কাজ কর, তুই আমার খামারে আমার ধান উঠেছে, আমার ধান উঠেছে, কাজ কর, ওই ধান থেকে চালটা বানিয়ে দে। এই যে ধান থেকে চাল বানানোর যে পুরো প্রসেস, তুই সেটা সম্পূর্ণ বিনামূল্যে করবি, কারণ তুই আমার অধীনে রয়েছিস। এটা বলে বেগার প্রথা। প্রাচীনকাল থেকে বেগার প্রথা কিন্তু ভারতবর্ষে বহাল তবিয়তে ছিল, ইংরেজ আমলেও ছিল। আধুনিক ভারতবর্ষে, মানে এই আধুনিক ভারতবর্ষে অন্ততপক্ষে এইটুকু জোরের সঙ্গে বলা যায় বেগার প্রথাটা আর নেই। কিংবা জোর যার মুলুক তার, তুমি গরিব, তুমি তুমি হচ্ছে অত্যন্ত উইক, তুমি দুর্বল, তা বলে তোমাকে সবল যদি বলে যে তোমাকে আমার হয়ে ফ্রিতে কাজ করে দিতে হবে, এটা কিন্তু সংবিধান বিরোধী। 23 নম্বর ধারা শক্তি প্রয়োগ দ্বারা শ্রমদান নিষিদ্ধ কর। 24 নম্বর ধারা যেটা রয়েছে শিশু শ্রম নিষিদ্ধ কর। শিশু শ্রম, এটা দেখলে অবশ্য হাসিই পাই। হাসি পাই এই কারণে, ব্যঙ্গাত্মক করতে হাসি। তোমরা যদি রাস্তাঘাটে বেরো, তোমরা প্রত্যেকে রাস্তাঘাটে বের হও, ঠিক আছে? হ্যাঁ, বেগাশ্রম মানে ঋণী, বেগাশ্রম মানে হচ্ছে ঋণী, যেটা সেটা হচ্ছে যে ওই বিনামূল্যে কাজ, ঠিক আছে? হুম। তো শিশু শ্রম যেটা, তোমরা রাস্তাঘাটে বেরোলেই দেখতে পাবে যে চাইল্ড লেবার কত কত ঘুরে বেড়াচ্ছে আমাদের চোখের সামনে। এই যে একটু আগে বললাম না, সংবিধান আমাদের আত্মা, সংবিধানের প্রতি আমাদের আস্থা রাখতে হবে। হ্যাঁ, রাস্তাঘাটে বেরোলেই দেখতে পাবে, যদি কোথাও মেলা টেলা হয় দেখতে পাবে যে কত বাচ্চারা ওই সেই দড়ির উপর, পাতলা দড়ির উপর দাঁড়িয়ে তারা খেলা দেখাচ্ছে, কত বাচ্চা কত মিষ্টির দোকানে খাটছে। শিশু শ্রম। ওই জন্য বললাম আমাদের সংবিধানের এই বিধানগুলো, মানে সংবিধানের এই আর্টিকেলগুলো কিন্তু সংবিধানের লেখা, সংবিধানের মধ্যেই শোভা শোভা পায়। আর যখন আমরা ক্লাসে পড়াতে যাই তখন আমরা বেশ গলার শিরা ফুলিয়ে চিৎকার করে বলি, জানো এগুলো আমাদের অধিকার। সেগুলো শুধুমাত্র এই কাগজের মধ্যেই পড়ে রয়ে গেছে, বাস্তবে এক্সিকিউশন কতখানি হয় সেটা নিয়ে তো সন্দেহ থেকে, ঠিক আছে? একদম। এবার আসো ধর্মীয় স্বাধীনতা অধিকার 25, 26, 27, 28, এইগুলো তোমাদেরকে এই শোষণের বিরুদ্ধে অধিকার 24 নম্বর ধারাটা পড়বে, যেটাকে শিশু শ্রম নিষিদ্ধকরণ বলা হয়েছে। 25, 26, 27, 28 এই চারটে ধারা, এটা পড়ার দরকার নেই, শুধু একটা জিনিস মনে রাখবে, ধর্মীয় স্বাধীনতা অধিকার যেটা 25 থেকে 28 নম্বর ধারায় রয়েছে, যেখানে ওই যে বললাম তোমাদেরকে প্রত্যেকটি ভারতের নাগরিকের সম্পূর্ণ অধিকার রয়েছে, সে তার মতো করে সে কিন্তু ধর্মীয় স্বাধীনতা, আই মিন যেটাকে আমরা রিলিজিয়াস কি বলবো, যেটা আমরা রিলিজিয়াস ফ্রিডম বলি, সে সেটা কিন্তু পালন করতে পারে, ঠিক আছে? এই নিয়ে কিন্তু কোথাও কোনো জায়গায় তাকে কিন্তু বাধা দেওয়া চলবে না। আর তারপরে সংস্কৃত শিক্ষা বিষয়ক অধিকার 29 থেকে 30। আর যেটা রয়েছে 32 নম্বর ধারা, এইটা একটু তোমরা খুব ভালো করে মনে রাখো, ঠিক আছে? এই যে 32 নম্বর ধারাটা যেটা দিয়েছি, অর্থাৎ যেটা বলা হয়েছে রাইট টু অর্থাৎ যেটা বলা হয়েছে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ। কি বললাম বুঝতে পেরেছো? রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ, অর্থাৎ যেখানে গিয়ে আমরা বলতে পারি, যেখানে গিয়ে আমরা বলতে পারি সেটা কি না, যেখানে গিয়ে আমরা বলতে পারি যে সেটা হচ্ছে দিনের শেষে গিয়ে আমরা কিন্তু সংবিধান প্রণীত যে আইন রয়েছে, ঠিক আছে, সেই সংবিধান প্রণীত আইনকে কিন্তু আমরা মানতে কিন্তু বাধ্য, ঠিক আছে? এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, তো এই যে 32 নম্বর ধারা, এই 32 নম্বর ধারাটাকেই ডক্টর বি আর আম্বেদকর বলেছেন ভারতীয় সংবিধানের আত্মা। এটা একটু পারলে তোমরা খাতায় লিখে রাখবে। কি বললাম মাই ডিয়ার স্টুডেন্টস? এই 32 নম্বর ধারাটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসতে পারে যে 32 নম্বর ধারা কেন ইম্পর্টেন্ট। কারণ এখানে বলা হয়েছে সাংবিধানিক প্রতিবিধান। যদি এই করা বাংলাটা মনে না থাকে তাহলে তোমরা ওটা মনে রাখবে কনস্টিটিউশনাল রেমেডিজ, ঠিক আছে? কনস্টিটিউশনাল রেমেডিজ এটা মনে রাখবে, এই টার্মটা। এই কনস্টিটিউশনাল রেমেডিজ অর্থাৎ ভারতীয় সংবিধানের প্রতিবিধানের অধিকার যেটা, এই 32 নম্বর ধারাকেই ডক্টর বি আর আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর, তিনি এই 32 নম্বর ধারাকে কি বলেছেন? ডক্টর আম্বেদকর এই 32 নম্বর ধারাকে বলেছেন ভারতীয় সংবিধানের আত্মা। আমি লিখে দিলাম, তোমরা খাতায় অবশ্যই লিখে রাখবে। শুধু এই লাইনটুকু মনে রাখলে হবে 32 নম্বর ধারাটা কেন ইম্পর্টেন্ট,
এটাকেই বলেছেন ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের আত্মা। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, ক্লিয়ার? তাহলে দেখো কতটুকু পড়তে হবে, এত বড় নোট কতটুকু পড়তে হবে, ঠিক আছে, সেটা কিন্তু আমি তোমাদের এখানে বলে দিচ্ছি। ওকে, চলো নেক্সট চলে যাবো এবার আমরা সংবিধানের মৌলিক কর্তব্য। দেখো মৌলিক কর্তব্যের মধ্যে যেটা আছে, মৌলিক কর্তব্যের মধ্যে সেই মৌলিক কর্তব্যগুলো আমরা এক ঝলকে পড়ে নিতে পারি। নাম্বার ওয়ান, আমরা কোনোভাবে আমাদের জাতীয় সঙ্গীতকে অসম্মান করবো না। তাই যখনই জাতীয় সঙ্গীত হবে আমাদের দাঁড়াতে হবে, পরিষ্কার। জাতীয় সঙ্গীত যখন হবে আমাদেরকে দাঁড়াতে হবে, বসে বসে জাতীয় সঙ্গীত শোনা চলবে না। আমরা কোনো মতে আমাদের জাতীয় পতাকাকে লঙ্ঘন করব না। আমরা সংবিধান মেনে চলবো। আমাদের যে জাতীয় সার্বভৌমত্ব, আমাদের ঐক্য সংহতি অবশ্যই কিন্তু রক্ষা করব। আমরা এমন কিছু কাজ করব না ভারত রাষ্ট্রের মধ্যে থেকে যেখানে আমরা কিন্তু এই জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘিত। যদি জাতীয় সার্বভৌমত্ব হচ্ছে আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে এবং যদি আমরা এই মৌলিক অধিকারটা লঙ্ঘন করি, শোনো, আমরা যদি এই মৌলিক অধিকারটা লঙ্ঘন করি, আমি জাতীয় সার্বভৌমত্বই লঙ্ঘন করি, তাহলে আমাদের বিরুদ্ধে কিন্তু ভারত রাষ্ট্র একটা মারাত্মক ভয়ঙ্কর ধারা দিয়ে জেলে ভরে দেবে। সেটা হচ্ছে ইউএপিএ আইন, যেটা কি বলে বুঝতে পেরেছো? দেশকে রক্ষা করা, যদি দেশে এরকম কোনো জরুরি অবস্থার প্রয়োজন হলো, কোনো এমার্জেন্সি সিচুয়েশন দেশে তৈরি হয়েছে, তখন কিন্তু আমাদের কি করতে হবে, ন্যাশনাল সার্ভিস যেটা, তখন যদি দেশ মনে করে যে 25 বা 20 বছরের ঊর্ধ্বে যারা আছে তাদেরকে সবাইকে সেনাবাহিনীতে যোগ দিতে হবে যুদ্ধ করার জন্য, আমরা প্রত্যেকে কিন্তু সেটা করতে বাধ্য, কারণ এটা আমাদের ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে পড়ছে। তোমরা বুঝতে পেরেছো? আমরা সবসময় সৌভ্রাতৃত্ব অর্থাৎ যেটা ব্রাদারহুড বলে থাকি, অর্থাৎ আমরা ভারতবাসীরা, আমরা আমাদের মধ্যেকার প্রধান মৌলিক কর্তব্যই হচ্ছে যে আমরা কিন্তু কোনো ধরনের কোনো ওই ভেদাভেদ যেটাকে বলে, জাতি ধর্ম বর্ণ বা ভাষাগত যে ভেদাভেদ, সেই ভেদাভেদকে কিন্তু আমরা বিন্দুমাত্র প্রশ্রয় দিই। এবং আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি কি, সেই সংস্কৃতি মিক্সড কালচার। ভারতবর্ষ এমন একটা দেশ, পৃথিবীতে এমন দেশটি আর কোথাও খুঁজে পাবে না, পৃথিবীতে এমন দেশটি আর কোথাও খুঁজে পাবে না ভারত রাষ্ট্র, ভারতবর্ষ। সে তুমি যে দেশেই যাও না, আমেরিকা থেকে বলো, তুমি ইউরোপের যে কোনো দেশে যাও, এশিয়ার যে কোনো দেশে যাও, ভারতবর্ষের মতো, ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে বহু ভাষাভাষী মানুষ, বহু মানে কি বলবো, বহু সংস্কৃতির মানুষ বসবাস। একটা কবিতার লাইন আছে না, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এত বৈচিত্র্য, এত বৈচিত্র্য। তুমি উত্তর ভারতে যাও, সেখানে তুমি একটা অদ্ভুত ধরনের কালচারাল ট্রেন্ড দেখতে পাবে। তুমি দক্ষিণ ভারতে চলে যাও, ঠিক তার উল্টোটা, মানে সেখানে তুমি একটা অন্য ধরনের সম্পূর্ণ সংস্কৃতি দেখতে পাবে। তুমি উত্তর পূর্ব ভারতে চলে যাও, সেখানে গেলে তুমি একদম তোমার মনে হবে যে তোমার সংস্কৃতির সঙ্গে তাদের সংস্কৃতির আকাশ জমিন ফারাক। আবার পূর্ব ভারতে চলে যাও, সেখানটা কালচারাল একটা এন্টিটি আলাদা। তার মানে এই যে আমাদের এই যে বলতে পারো এত বড় ভারত রাষ্ট্র, সেখানে এত ভাষাভাষী, এত মানে সাংস্কৃতিক পার্থক্যযুক্ত মানুষ বসবাস করে, কিন্তু দিনের শেষে গিয়ে আমাদের মধ্যে একটাই বক্তব্য, সেটা হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, অর্থাৎ যেটা আমরা বলতে ইউনিটি ইন ডাইভার্সিটি। ইউনিটি ইন ডাইভার্সিটি এটা রক্ষা করা, এটা আমাদের মৌলিক কর্তব্যের মধ্যে। যদি কোনো ভারতীয় বা কোনো প্রতিষ্ঠান এই ইউনিটি ইন ডাইভার্সিটিকে ভাঙতে চায়, মৌলিক কর্তব্য সে কিন্তু লঙ্ঘন করবে। মৌলিক কর্তব্যকে লঙ্ঘন করার অর্থই হচ্ছে, মৌলিক কর্তব্যকে লঙ্ঘন করার অর্থই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি কিন্তু ভারত রাষ্ট্রের সংবিধানকে লঙ্ঘন করছো। ঠিক একইভাবে বন বলো, হ্রদ বলো, নদ নদী, মানে আমাদের যে প্রাকৃতিক সম্পদ, আমাদের যে প্রাকৃতিক পরিবেশ, তাকে আমাদেরকে রক্ষা করতে হবে এবং সমস্ত প্রাণের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করতে হবে, তাই তো? কিন্তু তোমরা দেখেছো এই সদ্য এক সপ্তাহ আগে, যে তোমরা সবাই মোটামুটি জানো যে আমাদের যে তোমার আলোর উৎসব, অর্থাৎ যে যে দীপাবলি উৎসবটা পেরোলো, সেই দীপাবলি উৎসবে এত বাজি ফেটেছে যে গত পরশুদিন না, গতকালকে আমি ভিডিও দেখেছি যে দিল্লিতে রীতিমতো ওয়াটার স্প্রে করা হচ্ছে বাজি ফাটানো বলে। পরিবেশে এত কি বলবো টক্সিসিটি তৈরি হয়েছে, বাতাস এতখানি পয়জনাস হয়ে গেছে যে দিল্লি সরকারকে রীতিমতো তোমার ওই জল ছুটতে হচ্ছে ওই পরিবেশকে, যাতে একটু পলিউশন বা যে দূষণ হয়েছে সেটা কমানো হচ্ছে। ভাবো তাহলে। এবং এগুলো যারা করেছে তারা কিন্তু প্রত্যেকেই শিক্ষিত, একেবারে উপরতলার মানুষ, হায়ারার্কিতে বাস করে। তা আমরা কিন্তু শিক্ষিত হয়েও সংবিধান বিরোধী কিন্তু কাজ করছি, আমাদের সংবিধানের মৌলিক কর্তব্য বিরোধী কিন্তু কাজ করছি। এটা আমাদের কিন্তু মৌলিক কর্তব্যের মধ্যে কি বললাম, বুঝতে পেরেছো তো? তার সঙ্গে হচ্ছে বৈজ্ঞানিক মানসিকতা, মানবিকতা, অনুসন্ধিৎসা এবং সংস্কারমুখী। দেখো আমাদের মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে কোনো ধরনের কোনো কুসংস্কারকে পাত্তা না, এবং সবসময় এটা খুব জরুরি সায়েন্টিফিক মেন্টালিটি, যুক্তি দিয়ে আমরা সমস্ত কিছু বুঝবো, এটা কিন্তু আমাদের সংবিধানের মৌলিক কর্তব্যের মধ্যে রয়েছে। অর্থাৎ সমস্ত রকমের বুজরুকিকে আমাদের সংবিধানের মৌলিক কর্তব্যের থেকে বাদ দেওয়া, অমিট করা হয়েছে। যদি কোথাও বুজরুকি হয় তোমাকে দেখে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা কিন্তু প্রতিবাদ করতে হবে, কারণ সেটা তোমার মৌলিক অধিকারের মৌলিক কর্তব্যের মধ্যে। আর তার সঙ্গে 6 থেকে 14 বছর বয়স্ক বাচ্চা যারা রয়েছে তাদেরকে পড়াশোনার ব্যবস্থা
দুর্ভাগ্য হচ্ছে এটাই, আমাদের ভারতবর্ষে এত বড় জনসংখ্যা, এত ভালো হিউম্যান রিসোর্স আমাদের কাছে রয়েছে, মানব সম্পদ রয়েছে, দুর্ভাগ্য হচ্ছে এটাই আমাদের সংবিধানকে দোষ দিয়ে কিচ্ছু লাভ নেই। সংবিধান তো দেখো কথাগুলো যেগুলো বলেছে, এই কথাগুলো যদি ভারত রাষ্ট্রের প্রত্যেকটা জনগণ তাদের জীবনে এক্সিকিউট করে, এই মৌলিক কর্তব্যগুলো যদি 130 কোটির ভারতীয় যদি প্রত্যেকদিন তাদের জীবনে এটাকে সঠিকভাবে বাস্তবভাবে প্রয়োগ করে, সত্যি আমরা ভারতবর্ষ পৃথিবীর ভেতর জগৎ সভায় শ্রেষ্ঠ আসন গ্রহণ। 6 থেকে 14 বছর বয়স্ক একটা বাচ্চা, যে সময়টা তার বুনিয়াদী শিক্ষা হওয়া উচিত, ভিতটাকে স্ট্রং করতে হবে, তার পড়াশোনার ব্যবস্থা করতে হবে। তোমরা যদি রাস্তা দিয়ে যাও, যে কোনো কলকাতা বলো, দিল্লি বলো, হায়দ্রাবাদ বলো, ব্যাঙ্গালোর বলো, যে কোনো মেট্রো সিটি, আমি শহর ছোট শহরগুলোর কথা বাদই দিলাম, যদি সেগুলো দিয়ে যাও দেখবে 6 থেকে 14 বছর বয়স্ক কত শিশু গৃহহীন অবস্থায় রাস্তায়, প্ল্যাটফর্মে, ফুটপাতে, ওভারব্রিজে শুয়ে দিন কাটছে। অর্থাৎ আমাদের মৌলিক কর্তব্য, আমি প্রথমে বললাম না, সংবিধানে যে মৌলিক কর্তব্য সেটা কিন্তু লঙ্ঘিত হচ্ছে। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে মৌলিক কর্তব্যের জায়গাটা আমি বললাম, ঠিক আছে? বেশ, এখানে মৌলিক কর্তব্যগুলো আমি বলে দিয়ে গেলাম। এতগুলো মৌলিক কর্তব্য মনে রাখার কোনো দরকার নেই, শুধু কয়েকটা গুরুত্বপূর্ণ, যেমন জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, হ্যাঁ, তারপরে জাতীয় সার্বভৌমত্ব, এই কয়েকটা জায়গাকে একটু জাস্ট মাথায় রাখলে। দেখো এবার আমি একেবারে তোমাদের এই পুরো প্যারাটা পড়ানোর পর এরপর দেখো এখানে তলে দিয়ে দিয়েছি, ঠিক আছে? সেটা হচ্ছে কি, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য, মানে ওয়ান লাইনার করে আনসার দিয়ে দিয়েছি। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কটি? 11টি। এই মৌলিক কর্তব্যের কনসেপ্ট আমরা কোন দেশ থেকে নিয়েছি? সোভিয়েত রাশিয়া থেকে নিয়েছি। এগুলো কি, এগুলো আমি কেন করে দিয়েছি? এই ওয়ান লাইনারটা করে দিয়েছি যাতে তোমাদের পড়তে বা মনে রাখতে সুবিধে হয়। এবার যে বলছি যে মৌলিক কর্তব্যের ধারণাটি কত নম্বর ধারায় রয়েছে? 51 ধারায় রয়েছে। কোন সালে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলো অন্তর্ভুক্ত করা হয়? 1976 সালে। কোন কমিটির সুপারিশে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়? শরণ সিং কমিটি। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়? 1976-এর 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। অর্থাৎ এই প্যারাটা তোমরা পড়বে, তারপরে এই ওয়ান লাইনার গুলো, প্যারাটা জাস্ট পড়ে একটা কনসেপ্টটা ক্লিয়ার করে নেবে। আমি শুধু বুঝিয়ে দিলাম, একবার ভিডিওটা দেখে নেবে, আর তারপর এই যে ওয়ান লাইনার গুলো দিয়েছি, এই ওয়ান লাইনার গুলো পড়ে নিই, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। তাহলে এই যে তোমরা বলো স্যার কোনটা পড়বো আর কোনটা পড়বো না, আমি দেখে দিন, তার চাইতেই তো আমি একদম দেখো ওয়ান লাইনার করে নোটস পাঠিয়ে দিয়েছি। এগুলো বুঝতে পেরেছো? এইবার আসো যে জায়গাটাই, আচ্ছা, ফাইম একটা খুব দারুণ কথা বলেছে। ফাইম বলেছে সেটা হচ্ছে যে আপনি যেভাবে পড়ালেন, পুলিশ বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কোয়ালিফাই করে। ধন্যবাদ ফাইম। ফাইমের কমেন্ট আমি পড়লাম, খুব ভালো লাগলো কমেন্টটা পড়ে। বলেছে আপনি যেভাবে পড়াচ্ছেন, এভাবে যদি পড়ান তাহলে পুলিশ বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় করা যাবে। থ্যাংক ইউ ফাইম, চেষ্টা তো করি সেভাবে। এবার আসো এই যে ডিপিএসপি, তোমাদের অনেকেরই প্রশ্ন, ডিপিএসপি ফুল ফর্মটা তো কিছু তো একটা আছে, যেহেতু 4টে অ্যালফাবেটই একেবারে ক্যাপিটাল লেটারে লেখা আছে, আমার এটা আর কিছু অর্থ আছে, অর্থ বলুন, বলে দিচ্ছি। ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, দাঁড়াও আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধা হয়। ডি ফর হচ্ছে ডিরেক্টিভ, ডি ফর হচ্ছে ডিরেক্টিভ, পি ফর হচ্ছে প্রিন্সিপালস, প্রিন্সিপালস, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ। এবার আসো এস, এস মানে হচ্ছে কি স্টেট, ওকে, আর পি স্ট্যান্ডস ফর পলিসি। তাহলে ডিপিএসপি সংজ্ঞাটা পাওয়া গেল, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, ডিপিএসপি। ডিপিএসপি স্ট্যান্ডস ফর ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, অর্থাৎ আমরা যেটাকে বলে থাকি রাষ্ট্র পরিচালনা করার জন্য নির্দেশমূলক নীতি, ঠিক আছে? এবং এখানে এই ডিপিএসপির 36 নম্বর যে ধারাটা রয়েছে, 36, দাঁড়াও পেনের কালিটা একটু চেঞ্জ করে ব্ল্যাক করে, হ্যাঁ, 36 নম্বর যে ধারাটা রয়েছে সেখানে কিন্তু একেবারে বলা হয়েছে রাষ্ট্র বলতে কি বোঝায়, রাষ্ট্রের সংজ্ঞার কথা বলা হয়েছে, ঠিক আছে? এবং এই ডিপিএসপির এই বাকিগুলো আমি ইচ্ছে করে বললাম না, এগুলো নট সো ইম্পর্টেন্ট, তাই এগুলো আমি জাস্ট অ্যাভয়েড করে চললাম। 37, 38, 39 তিনটে ধারা, ঠিক আছে? আমি 40 নম্বর আর্টিকেলস যাবো, 40 নম্বর ধারায় বলবো যেটা, সেখানে বলা আছে পঞ্চায়েত ব্যবস্থার প্রতিষ্ঠা। দেখো পঞ্চায়েত ব্যবস্থাটা আমাদের সংবিধানে একটা দারুণ জায়গা, দারুণ মানে আমি তো মনে করি আমাদের সংবিধানে যদি সবচেয়ে মানে কি বলবো এফিসিয়েন্ট কোনো একটা জায়গা থাকে সেটা হচ্ছে আমাদের পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে কি করা হয়েছে, ক্ষমতাটাকে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। ভারতবর্ষ এমন একটা দেশ, খুব ভালো করে বোঝো, এখানে কিন্তু যতই আমরা এই মেট্রো শহরের কথা বলি না কেন, ভারতবর্ষের এখনো প্রায় 70% মতো মানুষ যারা কিন্তু গ্রামীণ জীবনের ওপর নির্ভরশীল। এবং শোনা যাচ্ছে এখন যে সমীক্ষা টমীক্ষা দিচ্ছে তাতে বলছে 2040 সালের ভেতর ভারতবর্ষের অসংখ্য মানুষ নাকি গ্রাম থেকে শহরমুখী হবে বা শহরে থাকবে, গ্রামীণ জীবনটা আস্তে আস্তে নাকি কমে আসবে, সেটা অন্য কথা। কিন্তু এই যে প্রত্যন্ত গ্রামের মানুষগুলোর কাছে রাষ্ট্রের পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য বা প্রত্যন্ত অঞ্চলে যে মানুষগুলো রয়েছে তারা যাতে এই রাষ্ট্র পরিচালনার অন্তর্ভুক্ত হতে পারে, যাতে তাদের ক্ষমতায়ন ঘটানো হয়, তাই জন্য কিন্তু গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থার সৃষ্টি
এটা কিন্তু ভারতীয় সংবিধানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ 40 নম্বর ধারায় কিন্তু এই পঞ্চায়েত ব্যবস্থার, হ্যাঁ এটাকেই সহেলি বলে নির্দেশমূলক নীতি। 40 নম্বর ধারায় কিন্তু পঞ্চায়েত ব্যবস্থার প্রতিষ্ঠার কথা বলা হয়। কি বললাম বুঝতে পেরেছো তো? এই পঞ্চায়েত ব্যবস্থা আমি একটা জিনিস ভেবে খালি শিউরে উঠি যে যদি আমাদের দেশে এই পঞ্চায়েতি রাজ না থাকতো তাহলে একটা বিরাট বড় বৈষম্যের জায়গায় তৈরি হতো, মানে ইংরেজ আমলের মতো। যদিও পঞ্চায়েত রাজটা ইংরেজদের তৈরি নয়, কিন্তু এই পঞ্চায়েতি রাজের মাধ্যমে ভারতীয় সংবিধানের যে কনসেপ্টটা তৈরি হয়েছে সেই কনসেপ্টটাকে ইংরেজিতে বলে সেলফ গভর্নমেন্ট, আর বাংলাতে এটার নাম হচ্ছে স্বায়ত্ত শাসন। বাংলাতে এটার নাম হচ্ছে স্বায়ত্ত শাসন, যেটাকে সেলফ গভর্নমেন্ট, অর্থাৎ যেখানে একটা গ্রামীণ অঞ্চলের মানুষ, সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে থাকা মানুষ, সে যাতে রাষ্ট্র পরিচালনার বা রাষ্ট্রের যে নীতি, সেই নীতির সঙ্গে সে নিজেকে অঙ্গীভূত করতে, এটা বলে ডিপিএসপি। ডিপিএসপির ফুল ফর্ম বলে দিয়েছি। ডিপিএসপি থেকে যে দুটো ধারা তোমাদের পড়তে বললাম, 36 নম্বর ধারা যেখানে রাষ্ট্রের সংজ্ঞার কথা বলা হচ্ছে, এটা পড়বে, এবং 40 নম্বর ধারা যেখানে কিন্তু পঞ্চায়েতি ব্যবস্থার প্রতিষ্ঠা বা গ্রামীণ স্বায়ত্তশাসন যেটা তার কথা বলা হচ্ছে, এটা পড়বে। তবে হ্যাঁ, প্রাচীনকালেও কিন্তু গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা ছিল। আমাদের চোল আমলে আমরা দেখতে পাচ্ছি গ্রামগুলো কিন্তু সম্পূর্ণভাবে কি বলবো, সেলফ এম্পাওয়ার্ড ছিল, স্বশাসিত ছিল। তো এটা হচ্ছে ঘটনা। তো এর সঙ্গে আরো কিছু এখানে আছে। 44 নম্বর ধারায় আছে অভিন্ন দেওয়ানি বিধি। 45 নম্বর ধারায় বলা হয়েছে 6 বছরের নিচে শিশুদের যত্ন নিতে হবে, শিক্ষার ব্যবস্থা করতে হবে। 46 নম্বর ধারায় বলা হয়েছে যে তপশিলি জাতি উপজাতি, মানে তপশিলি উপজাতি এবং অন্যান্য যে সমস্ত আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মানুষজন রয়েছে তাদের জন্য শিক্ষা ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে। তারপরে তোমার 47 নম্বর ধারায় বলা হচ্ছে রাষ্ট্র নাগরিকদের স্বাস্থ্য জীবনযাত্রা মানের উন্নয়ন ঘটাবে। ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে ঐতিহাসিক যে স্মৃতিসৌধগুলো রয়েছে সেটা 49তম ধারাতে রয়েছে, যে আমাদের যে হিস্টোরিক্যাল মনুমেন্টগুলো রয়েছে, আমাদের যে সমস্ত ইম্পর্টেন্ট যে সমস্ত স্থাপনাগুলো রয়েছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ত্রিস্তর কাঠামো রয়েছে সমাজে তোমার আমাদের পঞ্চায়েত। ঠিক আছে। না, এতগুলো মনে রাখার দরকার নেই। অভিন্ন দেওয়ানি বিধিটা মনে রাখবে, 44 নম্বর ধারায় রয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো। 46 নম্বর ধারায় এসসি এসটি ওবিসি যে কাস্ট রিজার্ভেশন, সেটা একটু পারলে মনে রাখবে। ঠিক আছে। বাকিগুলো আমি বলার জন্য বলে দিচ্ছি। ঠিক আছে। আর হ্যাঁ, আর এইটা মনে রাখবে 50তম ধারা। 50তম ধারায় কিন্তু বলা হয়েছে যে রাষ্ট্র দেশের বিচার ব্যবস্থা শাসন বিভাগ থেকে মুক্ত। তোমরা জানো সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট, এই যে আমাদের বিচার ব্যবস্থার যেগুলো খুব গুরুত্বপূর্ণ অঙ্গ, তারা কিন্তু রাষ্ট্র মানে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের দ্বারা বা কেন্দ্রীয় সরকারের অধীনে নয়। একইভাবে হাইকোর্টও কিন্তু রাজ্য সরকারের অধীনে, অর্থাৎ শাসন ব্যবস্থা থেকে বিচার বিভাগকে আলাদা করা। ভাবো যদি বিচার বিভাগ শাসন ব্যবস্থার অন্তর্ভুক্ত হয়ে যেত, তাহলে কিন্তু কি ধরনের একটা, কি বলবো, কি ধরনের একটা দুর্নীতিযুক্ত বিচার ব্যবস্থা কিন্তু তৈরি হতো। ঠিক আছে। এই হচ্ছে আমাদের মোটামুটি 50 নম্বর ধারার কথা বলি। ঠিক আছে, বেশ। এটা হচ্ছে, এবার আসো কেন্দ্রীয়, এবার আমাদের বলে দিই যে লেজিসলেচার, যেটা আমরা আইনসভা বলে থাকি। তো দেখো আইনসভার আমি একদম কাঠামোটা দিয়ে দিয়েছি। আমাদের যদি কেন্দ্রীয় আইনসভার দিকে যাও, কেন্দ্রের আইনসভায় কি বলা হয় দেখো, খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এটা আরেকবার বলে দিচ্ছি। কেন্দ্রীয় আইনসভাকে সংসদ বলা হয়, এবং আমরা জানি সংসদের দুটো কক্ষ রয়েছে। এই লোকসভা, যেটাকে আমরা বলে থাকি নিম্ন কক্ষ, উপরে রয়েছে রাজ্যসভা, তাই তো। এবং দেখো লোকসভার সদস্য সংখ্যা হচ্ছে 550 জন, এবং এই 550 জন সদস্য কিন্তু নির্বাচিত সাধারণ জনগণের দ্বারা, ভোটের দ্বারা কিন্তু নির্বাচিত হয়। এবং তোমরা জানো প্রতি 5 বছর পর পর লোকসভার ভোট হয়। 2024-এ ভোট হয়েছে, আবার 2029-এ ভোট হবে, এবং এই লোকসভা ভোটের মাধ্যমে আমরা ঠিক করবো আমাদের দেশের প্রাইম মিনিস্টার কে হবেন। রাজ্যসভার যারা সদস্য তারাও কিন্তু নির্বাচিত হয়। তবে হ্যাঁ, রাজ্যসভার এই যে 238 জন সদস্য যারা নির্বাচিত হয়, তারা কিন্তু সাধারণ জনগণের দ্বারা নির্বাচিত হয়। প্রত্যেকটা রাজ্যের বিধানসভায় যে বিধায়কেরা থাকেন, সেই বিধায়কেরা তারা নিজেদের ভোট দিয়ে রাজ্যসভার সদস্যদের কিন্তু নির্বাচিত করে। লোকসভা সদস্যদের সঙ্গে রাজ্যসভার সদস্যদের একটাই ফারাক, লোকসভার সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে যান। রাজ্যসভার সদস্যরাও কিন্তু নির্বাচিত প্রতিনিধি বটে, তারা পরোক্ষ। আমাদের ভোটে জয়লাভ করা যে সমস্ত বিধায়কেরা রয়েছেন, তারা তাদের ভোট দিয়ে রাজ্যসভায় যাকে নির্বাচিত করার জন্য ভোট দিচ্ছেন, তার সেইভাবে কিন্তু রাজ্য সদস্যরা নির্বাচিত। সংসদের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। লোকসভার যিনি প্রধান তিনি হচ্ছেন স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার। যদি স্পিকার না থাকলো তখন ডেপুটি স্পিকার তার হয়ে লোকসভা সামলাবে। তোমরা যদি লোকসভা টিভি দেখো, দেখবে একজন ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক, তিনি সামনে, বয়স্ক ভদ্রলোক হন আর কি সাধারণত, স্পিকার হিসেবে দেখবে এখন যেমন ওম বিড়লা আমাদের লোকসভার স্পিকার। তো তিনি দেখবেন তিনি ওই একটা বড় উঁচু জায়গায় তিনি বসে থাকেন, তার দুদিকে দুটো আমাদের মার্শাল থাকে। এবং ওই যে লোকসভার ভিতর লোকগুলো, মানে আমাদের যারা সাংসদেরা, তারা আমাদের জন্য আইন তৈরি করতে গিয়ে যেভাবে ঝগড়া করে, কলতলা ঝগড়া করে, উনি দেখবেন থামান, এইভাবে একটা হাতে হাতুড়ি নিয়ে ঠুকে ঠুকে থামান, এবং
কে কি বলবে, কার পর কে কি বলবে, এগুলো উনি বলার আদেশ দেন। অর্থাৎ স্পিকার হচ্ছেন যিনি পুরো লোকসভাটা পরিচালনা। রাজ্যসভার যিনি প্রধান তিনি হচ্ছেন চেয়ারম্যান, এবং চেয়ারম্যান যদি না থাকেন তখন কিন্তু ডেপুটি চেয়ারম্যান আসবেন, এবং সাধারণত চেয়ারম্যানের ডেপুটি চেয়ারম্যানের জায়গায় আমাদের উপরাষ্ট্রপতি যিনি থাকেন, হ্যাঁ, তিনি আর কি কখনো কখনো সামলান। এবং যখন অনেক সময় যৌথ সভা হয়, জয়েন্ট পার্লামেন্টারি বলে, এটা জেপিসি বলে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, ধরো কোনো একটা বিল নিয়ে বা কোনো একটা আইন নিয়ে ভীষণ সমস্যা হচ্ছে, তখন কি হয়, বা জরুরি অবস্থাকালীন ভিত্তিতে, এই যেমন অপারেশন সিন্দুরের মতো ঘটনাটা ঘটলো, হ্যাঁ, যখন পেহেলগাঁও ঘটনাটা ঘটলো, এবং তারপর যখন অপারেশন সিন্দুর করা হলো, তখন কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কি করলো, জয়েন্ট পার্লামেন্টারি কমিটিটা দুটো কক্ষকে একসঙ্গে ডেকে সেখানে সরকার পেহেলগাঁও ঘটনার ফলে কি কি হয়েছে তার তার পরিপ্রেক্ষিতে সরকার পাকিস্তানের বিরুদ্ধে কি কি সিদ্ধান্ত নিয়েছে, সে কিন্তু জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে সে কিন্তু সে পুরো বিষয়টা বললো, যাতে লোকসভা রাজ্যসভা যারা সদস্য, যেহেতু তারা জনগণের প্রতিনিধি, তাদের মধ্যে কোনো ভ্রান্তি না থাকে আসলে কি হচ্ছে। কি বলে বুঝতে পেরেছো তো? এবার আসো, এখানে তো আমি বলে দিয়েছি ইলেকশন পদ্ধতি, এবং এটা দেখে নেবে তোমরা একটু, ঠিক আছে। আরে হাইকোর্ট, তো হাইকোর্ট হচ্ছে তোমরা জানো ভারতীয় রাজ্য, প্রত্যেকটা রাজ্যের যে সর্বোচ্চ যে আদালত সেটাকে হাইকোর্ট বলা হয়। 1861 সালে, এটা মনে রাখবে এই পয়েন্টটা, 1861 সালে লর্ড ক্যানিং এর সময় হাইকোর্ট আইন পাস হয়, ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট। ভারতে হাইকোর্ট প্রতিষ্ঠা 1862 সালে প্রথম। এই দুটো লাইন খালি মনে রাখবে, ঠিক আছে। আর কলকাতা হাইকোর্ট হচ্ছে আমাদের প্রাচীনতম হাইকোর্ট, এটা মনে রাখবে। এবার সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের ভারতীয় বিচার ব্যবস্থার সর্বোচ্চ আদালত। বুঝতে পেরেছো? সুপ্রিম কোর্টে একজন প্রধান বিচারপতি ছাড়াও, এখান থেকে প্রশ্ন যে বললাম আসবে, যে ভারতীয় হাইকোর্ট আইন কবে পাস হয়, ভারতের সর্বপ্রাচীন হাইকোর্টের নাম কি, এটুকু, ঠিক আছে। একইভাবে সুপ্রিম যদি এই প্রশ্নটা দেবে তোমাদের, হচ্ছে ভারতীয় বিচার ব্যবস্থার সর্বোচ্চ যে সর্বোচ্চ তোমার সর্বোচ্চ বিচারালয় কোনটি, সুপ্রিম কোর্ট, ঠিক আছে। এটা ঘটনা। আর এই হচ্ছে ব্যাপার। এখানে দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ সংশোধনীগুলো আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সংশোধনী, এত গুরুত্বপূর্ণ সংশোধনী পড়ার দরকার নেই, তোমরা কয়েকটা সংশোধনী পড়বে, আমি দাগ দিয়ে দিচ্ছি। প্রথম সংশোধনীটা পড়বে, ঠিক আছে, প্রথম সংশোধনীটা পড়বে। তোমরা দশম সংশোধনীটা পড়বে, ঠিক আছে। পর্তুগিজদের হাত থেকে, মানে পর্তুগিজরা 1961 সাল নাগাদ ভারত ছেড়ে চলে যায়, এবং তোমার দাদরা এবং দাদরা ও নগর হাভেলি, এই দুটো অঞ্চল পর্তুগিজদের উপনিবেশ ছিল, তারা ভারতবর্ষের হাতে দিয়ে চলে যায়, এবং এই দুটো অঞ্চলে কেন্দ্রশাসিত অঞ্চলে মর্যাদা দেওয়া হয়। এটা দশম সংশোধনীতে আনা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার 38তম সংশোধনীটা একটু পড়বে। কেন পড়বে? কারণ 38তম সংশোধনী অনুযায়ী 1975 সালে ইন্দিরা গান্ধী অর্ডিন্যান্স জারি করেছে, মানে জরুরি অবস্থা জারি করেছে, বুঝতে পেরেছো? এটা মনে রাখবে। আর হ্যাঁ, আরেকটা 61তম সংশোধনী, 61তম সংশোধনীটা পড়বে, যেখানে বিধানসভায় বা লোকসভার ভোটদাতার বয়স প্রথমে ছিল 21, সেখান থেকে, হ্যাঁ, 4 থেকে পড়বে, 21 থেকে 18 করা হয়। দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল ঘোষণা কবে করা হয়, কোন সংশোধনীতে? 69তম সংশোধনীতে, এটা মনে রাখবে। আর 6 থেকে 86তম সংশোধনীতে 6 থেকে 14 বছর বয়স্ক বাচ্চাদের মৌলিক অধিকার দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা মনে রাখবে। এই কয়েকটাই মনে রাখতে হবে, ঠিক আছে। আর দরকার, তারপরে তো আমি এমসিকিউ তোমাদেরকে দিয়ে দিয়েছি এখানে, অ্যাজ ইউজুয়াল এমসিকিউ, তার সঙ্গে উত্তরও কিন্তু দিয়ে দিয়েছি। অর্থাৎ যেটুকু পড়ালাম সেই টপিকের উপর এমসিকিউ। আর কি চাও? হ্যাঁ, আর কি চাও বলো? ঠিক আছে, পড়িয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, কতটুকু পড়তে হবে সেটাও বললাম, তারপরে আবার এমসিকিউ দিয়ে দিয়েছি, তারপর উত্তরও দিয়ে দিয়েছি, ঠিক আছে। এরপর আর তোমাদের আলাদা করে কি কোনো বই কেনার দরকার আছে আমাকে জানিও, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে সেখানে এই পর্যন্ত। আবার তোমাদের সঙ্গে কাল দেখা হবে, টিডাব্লিউএস এর এই প্ল্যাটফর্মে। আজকে এই পর্যন্ত, ভালো থেকো।